আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ২০০৫ সালে অনুষ্ঠিত সিলেট বিভাগের প্রশ্ন নিয়ে। এই প্রশ্নের আজকে আমরা এমসিকিউ গণিতের ৬ টি অঙ্ক সমাধান করব। কারণ এই প্রশ্নে মাত্র ৬ টি অঙ্কই ছিল। চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনা শুরু করা যাক। আমরা এই অঙ্কে দেখব যে কিভাবে জ্যামিতির অঙ্কগুলো খুব সহজে সমাধান করা যায়। চলুন দেখা যাক এই অঙ্কে কি বলা হচ্ছে। বলা হচ্ছে যে আমাদের এবিসি একটা ত্রিভুজ, ভালো করে খেয়াল করেন। এবিসি একটা ত্রিভুজ, এর ভিতর বি কোণ এবং সি কোণ এই দুটো সমান, অর্থাৎ দুটো কোণ সমান, ভালো করে খেয়াল করেন। এরপর বলছে বিসি যে বাহুটা রয়েছে এই বাহুর উপর যদি ডি একটি বিন্দু আঁকা হয় তাহলে এদের মাঝে কোন তথ্যটা সঠিক হবে। এই ধরনের চিন্তা করার পূর্বে আমাদের প্রথমত আগে চিত্রটা দেখতে হবে, কারণ চিত্র না দেখলে আপনি ভিজুয়ালি এটা ভাবতে পারবেন না। এখানে একটা কন্ডিশন পেলাম যেটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে দুটো বাহু সমান। আমরা জানি কেবলমাত্র সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহু সমান থাকে, দুটি কোণ সমান থাকে। এখানে দুটি কোণ সমান দেখে বোঝা যাচ্ছে তাহলে এটি সমদ্বিবাহু ত্রিভুজ যার দুটি কোণ সমান। ওকে, এই যে যেমন এই কোণটি ভূমি সংলগ্ন কোণ দুটো সাধারণত সমান হয়, এই কোণ দুটি পরস্পর সমান। তাহলে আমরা যদি এই ত্রিভুজটার একটা নামকরণ করি, তাহলে এটা যদি এ বলি, এটা বি কোণ বলি, এটা সি কোণ বলি, তাহলে আমরা বলতে পারি প্রশ্ন অনুসারে যে এই বি কোণ আর সি কোণ এই দুটো পরস্পর সমান। ওকে, এবার প্রশ্ন বলছে কি বিসি বাহুর উপর, তার মানে হচ্ছে আমার এই বাহুটার উপর, এই বাহুটার উপর কি বলছে ডি একটি বিন্দু। ওকে, আমরা যদি ডি একটা বিন্দু নেই তাহলে ধরেন এখানে একটা বিন্দু নিলাম, কিন্তু তারা এখানে এ ডি একটা বাহু অপশনে দেখাচ্ছে, তার মানে হচ্ছে আমাদের যেটা ডি একটি বিন্দু এটার সাথে আমরা এই শীর্ষবিন্দু যোগ করব, রাইট? তাহলে যোগ করার পর তাহলে এটা একটা বাহু দাঁড়ালো, রাইট? ওকে, এখন এখানে একটু সমদ্বিবাহু ত্রিভুজের একটা কমন কয়েকটা বিষয় আমি একটু বলে দিই। এটার দুটি বাহু সমান থাকবে, দুটি বাহু সমান থাকবে, একইভাবে আমার দুটি কোণ সমান থাকবে। কথা বুঝতে পারছেন কিনা? এটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এখন আসুন, এখানে বলা হচ্ছে যে কোন তথ্যটি সঠিক। মানে কি? মানে হচ্ছে যে এ বি বাহুটা বড় হবে এসির চাইতে, এটা হচ্ছে গ্রেটার দেন চিহ্ন। তাহলে এ বি কোনটা? এই যে এটা হচ্ছে এ বি, এটা কার চাইতে বড় বলতেছে? এসির চাইতে। দেখেন এসির চাইতে, এটার চাইতে কি এটা বড়? নো। কারণ এই যে দুটি বাহু সমান, এই কথাটার মানে হচ্ছে দুটো বাহু সমান। তাহলে কোন দুটি বাহু সমান হবে? ওই যে যে কোন দুটি সমান তাদের বিপরীত বাহু, তার মানে এই বাহু আর এই বাহু। আর এই দুটো বাহুর নাম কি খেয়াল করে দেখেন, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে এসি। তার মানে এই দুটো বাহু আমার পরস্পর সমান। এটা কিভাবে বুঝলাম? কারণ আমার কোণ দুটি পরস্পর সমান। ওকে, তার মানে এই দুটো সমান হতে পারে, নট একটা চাইতে আরেকটা বড় হবে। সো এই কারণে একটা এই ক নাম্বারটা বল। তারপরে ঠিক একই উল্টো কথাটা বলছে, তাহলে কি এ বি এসির চাইতে ছোট হবে? নো, এটা সমান হতে পারে, তাই না? কিন্তু ছোট হবে না। খেয়াল করে দেখেন, এরপর বলছে এই যে এসি বাহুটা, এই বাহুটা কি এডির চাইতে ছোট হবে? সরি, দেখেন এসি বাহু এডির, এই যে এডি বাহুটা, এডি বাহুটা এসির চাইতে বড় কিনা? এটা কখনোই সম্ভব না। কারণ যখনই এই বাহুটা তির্যক, ভালো করে খেয়াল করেন, আর এদের মাঝে যে বাহুটাই হোক, এটার তুলনায় হয়তো মধ্যবিন্দুতে হলে সরাসরি লম্ব হবে, একটু এদিক সেদিকে হলেও কিন্তু এর সমান তির্যক হবে না। যত বেশি তির্যক তার বাহুর দৈর্ঘ্যটা তত বেশি। তার মানে এর ভিতরে থাকায় যদি তির্যক ভাবে আমরা আঁকিও তবু এর চেয়ে বেশি আঁকা সম্ভব না। যার কারণে আমরা দেখেন যত বেশি তির্যক হবে বাহুটা তত বড় হবে, কিন্তু আলটিমেট যেহেতু এর চাইতে বড় সম্ভব না, তার মানে এসি হবে বড় আমার এডির চাইতে। কথাটা ক্লিয়ার? কিন্তু এখানে এসি ছোট বলছে এডির চাইতে, এটা ভুল। তাহলে ফাইনালি এটা সঠিক যে এসিটা বড় কার চাইতে? এডির চাইতে। তাহলে দেখেন আমরা এখানে কয়টা বেসিক শিখলাম। নাম্বার ওয়ান, দুটি কোণ যদি সমান থাকে তাহলে আমরা এটাকে কি বলি?
সমদ্বিবাহু ত্রিভুজ, রাইট? আর যদি দুটি কোণ সমান থাকে আলটিমেট দুটি বাহু সমান থাকে। ভালো করে খেয়াল করে। আরেকটা হচ্ছে যে আমাদের বাহুর ভিতর যত বেশি তির্যক হবে তত বাহুর দৈর্ঘ্য বড় হবে, যত বেশি তির্যক হবে ততই বাহুটা কি হবে, বড় হবে। দেখছেন, এইভাবে বেসিক খুঁটিয়ে খুঁটিয়ে আপনাকে পড়তে হবে, তাহলে দেখবেন জ্যামিতি একদম কঠিন লাগতেছে না, একদম পানির মতো সহজ মনে হবে। আশা করি বুঝতে পেরেছেন। পাশ ফেলের অঙ্ক মানে এক ধরনের আতঙ্ক। পাশ ফেলের অঙ্কগুলো আমরা সেট ব্যবহার করে খুবই সহজভাবে সমাধান করতে পারি। এ নিয়ে আমার ম্যাথ টিউটর বইতে অনেক সুন্দর করে উপস্থাপন করেছি। আজকে যদিও এই অঙ্কে একদম ডিটেলস বলবো না, তারপরেও যে সূত্রটা শেখাবো ওই একটা সূত্র দিয়ে আপনি সমস্ত পাশ ফেলের অঙ্ক করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে অঙ্কটা শুরু করি। এখানে কি কি বলা হচ্ছে সেটা একটু ভালো করে নজর দেই। প্রথমত বলা হচ্ছে একটি পরীক্ষায় মোট ছাত্রের, দেখেন মোট ছাত্র কত এটা আমরা জানি না, তবে এই মোট ছাত্রের 80% গণিতে এবং একই সাথে খেয়াল করে দেখেন 90% শিক্ষার্থী কি বলেন তো 90% ছাত্র বাংলায় পাস করলো। কথাটা ক্লিয়ার? কিসে পাস করছে? বাংলায় পাস করছে। ওকে, এবার দেখেন উভয় বিষয়ে কোন ছাত্র মানে ফেল করেনি। দেখেন উভয় বিষয়ে, এটা একটা গুরুত্বপূর্ণ কথা, ফেল করেনি এটাও একটা গুরুত্বপূর্ণ কথা। এবার আসেন, বলছে 350 জন ছাত্র উভয় বিষয়ে পাস করেছে। দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। তাহলে পরীক্ষায় মোট কতজন উপস্থিত ছিল? মোট কতজন উপস্থিত ছিল, এই মোট বলতে ওই মোট শিক্ষার্থীর কনসেপ্টটাকে মূলত ধারণ করে। এবার এই যে অঙ্কগুলো, সম্পূর্ণ অঙ্কটা আমরা দাগালাম, অঙ্কটা কি বুঝলাম? আপাতত কিছুই বুঝিনি। আমরা প্রথমত একটা বিষয় আপনাদেরকে বলি, আমরা এই টাইপের অঙ্ক করার জন্য এইভাবে একটা সূত্র মুখস্থ করব। এই সূত্রটা আমি বেসিক ক্লাসে বুঝিয়ে দিই এটা কিভাবে আসে। এখানে তো সিঙ্গেল ম্যাথ সমাধান করতেছি, ওই বেসিকটা নিয়ে কথা বলার সুযোগ কম, তবে আপনারা বুঝতে পারবেন নরমালি যে এখানে এক্স ওয়াই দেখেন মাইনাস বোথ প্লাস না, এই সূত্রটা যদি ব্যবহার করতে পারে তাহলে এই টাইপের অঙ্ক আর আপনার কখনোই ভুল হবে না। তবে এই সূত্র ব্যবহারের ক্ষেত্রে আপনাকে একটা বেসিক জানতে হবে। এই বেসিক ছাড়া এই সূত্রকে আপনি করায়ত্ত করতে পারবেন না। বেসিকটা হচ্ছে এই যে এরকম দেখেন, ধরেন আমি এই জায়গাটাতে একটা বৃত্ত আঁকতেছি, হুম, ঠিক একই ভাবে আমি আরেকটা বৃত্ত আঁকতেছি, ঠিক আছে? ওকে, দুটো বৃত্ত আঁকলাম। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা দেখব, সেটা কি? এখানে দেখেন এই যে বৃত্তটা দেখতেছেন এটা একটা সাবজেক্ট বা একটা বিষয়কে ধারণ করবে। যেমন এখানে গণিত আছে, একটা গণিত ধরতে পারি, আরেকটা থেকে বাংলা ধরতে পারি, যেটাই ধরি। আবার যদি ধরেন রোগ নিয়ে করেন যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, তাহলে একটা ডায়াবেটিস ধরলেন, একটা উচ্চ রক্তচাপ ধরলেন, কোনো প্রবলেম নাই। তার মানে দুটো টাইপের আইটেম, এটা যেহেতু আমাদের সেটটাই দুটো আইটেম নিয়ে, তাহলে দুটো আইটেম সবসময় যে কোনো দুটোকে দুটা ধরবেন। এখন তাহলে আমি যদি এই বৃত্তটাকে কি বলি, গণিতে পাস করছে এটা বলি, কথা বুঝতে পারছেন কি? এটা আমি গণিত ধরে নিলাম, কথা বুঝতে পারছেন কিনা? ওকে, আর এটা হচ্ছে মূলত আমাদের বাংলা ধরে নিলাম। ওকে, কথা বুঝতে পারছেন? এখন এটার সীমা রেখাটা হচ্ছে এখান থেকে এখান থেকে এখান থেকে এই পুরোটাই হচ্ছে এটা সীমা রেখা। আবার আপনার এটার সীমা রেখাটা হচ্ছে এখান থেকে এখান থেকে এখানে। আমি শর্টকাট শুধু মূল বিষয়টা বোঝাবো। মনে রাখবেন যে এটা যদি পাশের অংশ থাকে, এটাও পাশের অংশ থাকে, তাহলে এই মাঝখানেটাও পাশের অংশ থাকবে। যেমন দেখেন এখানে মোট ছাত্রের 80% গণিতে, 90% বাংলায় পাস করলো। খেয়াল করে দেখেন এই যে মাঝখানের জায়গাটা আমরা একটু চিনে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের ওই 0 পয়েন্ট, এই পয়েন্টটাতে বাংলার একটা অংশ আছে, গণিত আছে। যেমন আমি যদি পাশের কথা বলি, তাহলে এখানে এমন কিছু শিক্ষার্থী আছে যারা গণিত বাংলা দুটোতেই পাস করছে। আমি যদি ফেলের কথা বলি, এখানে এমন কিছু শিক্ষার্থী আছে যারা বাংলাতেও ফেল করছে, ইংলিশও ফেল করছে। কথা বুঝতে পারছেন? আপনি যাই বলেন না কেন এই দুই পাশের দুটো অংশ
এই যে উভয়টাতে আছে, এই মাঝখানে যারা আছে এটাকে আমরা বোধ বলি। কি বলি? বোধ বলি। বুঝতে পারছেন কিনা? ওকে, বললাম। আর এই যে গণিতটাকে যদি এক্স ধরেন, তাহলে এই বাংলাটাকে ওয়াই ধরবেন। তার মানে একটা এক্স ধরবেন, একটা ওয়াই ধরবেন। তাহলে কিন্তু মোটামুটি দেখেন এক্স ওয়াই বোথ আপনি পেয়ে যাচ্ছেন। ওকে। আর এই যে বাহিরের যে অংশটা আছে এটা হচ্ছে নাম। এটা হচ্ছে কি? নাম। তাহলে দেখেন এই বক্স পুরোটাই হচ্ছে 100। বক্স পুরোটাই হচ্ছে কি? 100। তাহলে এই বক্স পুরোটাই 100 কখন হবে? এটা, এটা, এটা এবং এই বাহিরের অংশটা যদি আমরা এক করি, এই পুরোটা মিলে 100 হবে। এখন এটা টোটালটা দেখেন বের করতে হয় যে আমরা x y যদি যোগ করি, এই মাঝখানেরটা যদি বিয়োগ করে আবার এটা যোগ করি, তাহলে পুরোটাই হবে। কেন এটা বিয়োগ করতে হচ্ছে? এটা লম্বা আলোচনার বিষয়, আমার অনলাইনে ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। শুধু আমি এই সূত্র ব্যবহারের কৌশলটা আপনাদের শেখাবো। এবার দেখেন এখানে এই জায়গাটায় একটা বিশেষ জিনিস মনে রাখতে হবে। এই জন্যই আমি মূলত আলোচনাটা করতেছি। বিশেষ জিনিসটা কি বলেন তো? বিশেষ জিনিসটা হচ্ছে আপনার যদি এই ঘরটা পাস হয়, তাই কিনা? এটাও পাস হবে এবং এই যে এটাও পাস হতে হবে। কারণ এর ভিতরে অন্য কেউ ঢুকবে না। যাতে এই পুরোটাই আপনি মান বের করলে ওটা পুরোটাই পাস হয়, বাহিরেটা তার উল্টো হবে। ধরেন ভিতরে পাস আছে, এই নান যেটা এটা হবে ফেল। কথা বুঝতে পারেন? আবার উল্টোও ঘটতে পারে। উল্টোটা বলতে কি? ধরেন এটাকে আপনি ফেল ধরলেন, তাই কিনা? তাহলে এটাও ফেল হবে, তাই কিনা? এই দুটো সেম কনসেপ্টে থাকবে। তাহলে এই যে বোধ, এটাও ফেল হবে। ফেল, ফেল, ফেল। তাহলে তখন এই নানটা হবে কি? পাস। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই মানগুলোর মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার, সেটা হচ্ছে এই দুটো সেম থাকবে, এই দুটো সেম থাকবে। মানে এটা যদি পাস থাকে, এটাও পাস থাকবে, এটাও পাস থাকবে। আর এটা থাকবে ফেলের তথ্য। আবার যদি ধরে নেই যে এ ফেল তথ্য থাকলো, তাহলে এও ফেল তথ্য থাকবে, এও ফেল তথ্য থাকবে, আর এটা হবে পাস। ক্লিয়ার? তবে এখানে পাস বলতে উভয় বিষয়ে পাস বোঝায়, ফেল বলতে উভয় বিষয়ে ফেল বোঝায়। কথাটা ক্লিয়ার? এইটুকু যদি মনে রাখতে পারে, এখন যা শুধু মান বসাবে। দেখেন অঙ্কটা খুব একটা জটিল না। এখানে বলছে কি? এখানে দেখেন 80% গণিতে পাস করছে, তার মানে এটা পাস, রাইট? ওকে, 80% ধরেন। আর এটা দেখেন আবার 90% ছাত্র বাংলায় পাস করছে, তার মানে কি এটাও পাস। দেখেন এটা হচ্ছে 90% বাংলায় পাস করছে। দেখেন উভয় বিষয়ে কোনো ছাত্র ফেল করে নেই, তার মানে দেখেন এটাও কিন্তু আমার পাস, কিন্তু তথ্য কিন্তু এটার ব্যাপারে কোনো তথ্য দেয় না। দিছে এই যে ফেলের রেজাল্টটা, যে উভয় বিষয়ে কেউ কি ফেল করে নাই, তার মানে কি ফেলটা 0। তাহলে এই যে এখানে যেটা বোধ, এটার কিন্তু কোনো মান নেই। আছে বলেন? কোনো মান নেই। দেখেন কারণ পাস পাস দুটো পাইছে আর একটা ফেল পাইছে, পাস পাইনি। তো এই টোটালটা আমি বলছিলাম কত? 100। টোটালটা কত? 100। ক্লিয়ার? তাহলে 100 যদি হয়, এটা যদি 100% হয়, তাহলে এখানে 170। বোধটা যদি এ পাশে আনি প্লাস হবে, এটা ও পাশে নিলে মাইনাস হবে। আর শূন্য তো এমনিই বাদ। তাহলে বোধ এ পাশে নিয়ে আসলাম। খেয়াল করে দেখেন এটা 170, 170% আর এটা 100% বেব। ক্লিয়ার? তাহলে দেখেন বোধ আমার আস্তে আস্তে কত? 70%। তার মানে কি এটা কোনটা? এই যে যে তথ্যটা দেওয়া ছিল না, ওই তথ্যটা। তাহলে বোধটা কি? পাস। এটা বোঝার আরেকটা উপায় হচ্ছে এটাও পাস ছিল, এটাও পাস ছিল, এটা আমাদেরকে তথ্য দেওয়া ছিল না। তার মানে কি পাস বেল হলো। তাহলে এই 70% আমার পাস করছে। দেখেন সূত্রে ফেলে এই টাইপের শত সংখ্যক অঙ্ক আপনি করে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। প্রথমত দরকার যে এই সূত্রটা বুঝতে পারছেন কিনা। তবে এই রিলেটেড চমৎকার কিছু বেসিক আছে, এই বেসিকটা আপনি আমার মূল ক্লাসগুলো থেকে করে নিতে পারেন। এখন আসেন অঙ্কটা কিন্তু এটা বলে নাই, অঙ্কটা আবার বলছে দেখেন 350 জন উভয় বিষয়ে পাস করলো। ভালো করে খেয়াল করেন, 350 জন উভয় বিষয়ে পাস করলো, আর আমরা উভয় বিষয়ে পাস পেলাম কত? 70। তাহলে এটাকে আমরা কি করব?
আমাদের চাইছে মোট কতজন উপস্থিত ছিল। তার মানে এখানে 70% পাস করাতে এত হয়েছে, 1% কত, 100% কত, 100% মানে কি টোটাল যা উপস্থিত ছিল। তাহলে 70% আমার কত আসতেছে বলেন তো, 350 জন, রাইট? তাহলে আমরা যদি বলি 1% কত আসবে, 1% আসবে 350, 70। আমরা যদি বলি 100% কত আসবে, তাহলে 350 ইন্টু 100, নিচে হচ্ছে কি 70। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে আসতেছে কত, 5। তাহলে 5 100 কত হচ্ছে, আমাদের 5 হচ্ছে। তাহলে ভালো করে একটা জিনিস বুঝে দেখেন যে আমাদের অঙ্কটা মেইনলি দাঁড়ালো কোথায় বলেন তো। অঙ্কটা খুবই সিম্পল, সেটা হচ্ছে আমরা এখানে যে যে তথ্যটা দেওয়া আছে ওই উভয় বিষয় 5টা বের করলাম, জাস্ট এই সূত্রটা ফেলে। কথাটা ক্লিয়ার? দেন আমাদের যেহেতু এটা শতকরাই পাস বলছে আর এখানে প্রশ্ন দেওয়া আছে পাস, উভয় বিষয়ে পাস, এই দুটো আমরা তুলনা করলাম। 70% উভয় বিষয়ে পাস করছে, এখানে বলছে 350। সো আমরা ফাইনালি 70% সমান 350, 1% সমান কত, 100% সমান কত। 100% মানে ওই মোট শিক্ষার্থী। আমাদের শতকরায় 100% দ্বারা সবসময় মোট বোঝায়। কি বোঝায়? মোট বোঝায়। কথাটা ক্লিয়ার? তার মানে এভাবে যদি কোনো অঙ্ক আসে আপনি নিশ্চিতভাবেই পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। মৌলিক সংখ্যা নির্ণয় করা সত্যি ইন্টারেস্টিং একটা টপিক। তবে যদি এর রহস্যটা বুঝতে পারেন, যদি রহস্যটা বুঝতে পারেন তাহলে মৌলিক সংখ্যা দেখবেন যে দেখা মাত্রই আপনি নির্ণয় করতে পারছেন। মৌলিক সংখ্যা আমাদের দু টাইপের প্রশ্ন থাকে। একটা প্রশ্ন থাকে মূলত নিচের কোনটি মৌলিক সংখ্যা, ঠিক আছে, নিচের কোনটি মৌলিক সংখ্যা, এই টাইপের একটা প্রশ্ন থাকে। আরেক ক্যাটাগরির প্রশ্ন হচ্ছে যে ধরেন একটা রেঞ্জ থেকে আরেকটা রেঞ্জ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে, কয়টি মৌলিক সংখ্যা আছে। ঠিক এই যে অঙ্কটার মতো 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে, এই দ্বিতীয় টাইপের যে আমাদের প্যাটার্নটা, এখান থেকে এই অঙ্কটা আসছে। তবে টোটাল কনসেপ্ট গুলো বুঝতে হলে ইউটিউবে আমার ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি এবার দ্বিতীয় টাইপটা যেহেতু এই প্রশ্নে চাচ্ছে, আমি দ্বিতীয় টাইপটা নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে মৌলিক সংখ্যার ক্ষেত্রে একটা বেসিক ধারণা আপনার একটু ক্লিয়ার থাকতে হবে। প্রথমত হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কারা, এই ব্যাপারে আপনার একটা ধারণা থাকা উচিত। যদিও আপনি কৌশল জানলে ওটা মুখস্থ করার দরকার হয় না, তবে যেহেতু 1 থেকে 100 পর্যন্ত খুবই সিম্পল সংখ্যা, এগুলো একটু মুখস্থ থাকাই ভালো। তারপরে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা মানে টোটাল কয়টা মৌলিক সংখ্যা আছে তার জন্য 1 থেকে 100 পর্যন্ত এরকম একটা সূত্র আমরা ইউজ করি। কথা বুঝতে পারছেন কিনা? তার মানে এইগুলি প্রতি 10-এ এক কয়টা আছে এটা প্রকাশ করে, প্রতি 10-এ কয়টা আছে এটা প্রকাশ করে। কথা বুঝতে পারছেন কিনা? একটু আমি দূরে লিখি তাহলে বোঝাতে সুবিধা হবে। হ্যাঁ, ওকে, দেখেন প্রতিটাতে প্রতি 10-এ কয়টা আছে এটা আপনার নির্দেশ করবে। কথাটা ক্লিয়ার? প্রতি 10-এ কত আছে, যেমন দেখেন আমাদের এই 1 থেকে 10 পর্যন্ত যেটা আছে এর ভিতর মৌলিক সংখ্যা 4টা। আবার আপনার 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টা। আবার দেখেন 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2টা। একইভাবে আমাদের 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2টা। আবার 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে কয়টা, 3টা। আবার ভালো করে খেয়াল করে দেখেন যে আমাদের 50 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2টা, ঠিক আছে। একইভাবে 61 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2টা। একইভাবে আমাদের 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা 3টা এবং 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2টা। একইভাবে 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 1টা। এই জিনিসটা আপনার একটু মানে মাথায় থাকলে
অঙ্কটা করতে সুবিধা হয়। কিভাবে? যেমন দেখেন এই প্রদত্ত প্রশ্নটাতে কি বলা হচ্ছে? প্রদত্ত প্রশ্ন বলছে ১ থেকে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? ১ থেকে ৩০ পর্যন্ত। তাহলে এটা দেখেন, এটা ১০ পর্যন্ত হচ্ছে এটা। তারপর দেখেন ২০ পর্যন্ত হচ্ছে ৪টা। তাহলে দেখেন ৩০ পর্যন্ত হচ্ছে আরো ২টা। তাহলে আমার কাছে জানতে চাচ্ছে ১ থেকে ৩০ পর্যন্ত। ১ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা কত? তাহলে আল্টিমেট আমার এখানে ৪, প্রথম দশে ৪, পরের দশে ৪, তারপরে হচ্ছে ২। তাহলে কত হবে? আমার ১০ টা। ক্লিয়ার? খুবই সিম্পল। তার মানে হচ্ছে এই গ্রাফটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমার কাছে যদি জানতে চাইতো ১ থেকে ৪০ পর্যন্ত কয়টা? তাহলে আমি আরো ২ টো নিতাম। তার মানে কয়টা? ১২ টা। তাহলে ১ থেকে যদি আমার কাছে চাইতো ৫০ পর্যন্ত, এটা পরীক্ষায় আসে। তাহলে আমি আরো ৩ টা নিতাম। তাহলে ১২, এখানে আমার তাহলে কত হতো? ১৫ টা। কথা বুঝতে পারছেন? আসলে মূলত এখানে টোটাল হচ্ছে ২৫ টা। এটাও পরীক্ষায় আসে। যে ১ থেকে ১০০ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কয়টা? ২৫ টা। এর ভিতর ১ থেকে ৫০ পর্যন্ত, ১ থেকে ৫০ পর্যন্ত ১৫ টা। কথা বুঝতে পারছেন? আর ৫০ থেকে ১০০ পর্যন্ত বাকি ১০ টা। এই টোটাল হচ্ছে আমার কয়টা? ২৫ টা। এখানে যে কয়টা কথা বললাম, যেভাবে বললাম প্রত্যেকটাই পরীক্ষায় আসে। কথা বুঝতে পারছেন কিনা? সো এই টাইপের অঙ্ক যদি পরীক্ষায় আসে নিশ্চিতভাবে আপনারা পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা বৃত্তের স্পর্শক নিয়ে চমৎকার একটা গাণিতিক সমস্যার সমাধান দেখব এবং আশা করি এই বেসিকটা শিখলে এই রিলেটেড যে কোনো অঙ্কই আসুক আপনি নিশ্চিতভাবেই পারবেন। দেখুন তো এই অঙ্কটাতে কি বলা হচ্ছে? ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। ভালো করে খেয়াল করে। এ বি, এ বিন্দুতে স্পর্শক। তার মানে এখানে এ বি হচ্ছে আমার স্পর্শক। এ বি হচ্ছে কি? স্পর্শক। একটা জিনিস খেয়াল করেন। তো স্পর্শটা করছে কোথায়? এই এ বিন্দুতে করছে। ভালো করে খেয়াল করেন। এ বি একটা স্পর্শক। স্পর্শটা করছে কোথায়? বৃত্তের এ বিন্দুতে। এখন আপনার কাছে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এখানে এ ও বি এর একটা কোণ দেওয়া আছে। সেটা হচ্ছে 60 ডিগ্রি। এখন আরেকটা তথ্য হচ্ছে এ ও বি এর মান কত? এখন এভাবে যদি আপনি প্রশ্ন দেখে যদি চিন্তা করেন, যদি এক্সপার্ট না হন, তাহলে শুধু কঠিন মনে হবে। আপনাকে এই জন্য প্রথমত একটা বৃত্ত এঁকে নিতে হবে। ওকে? চলুন আমরা একটা বৃত্ত এঁকে নিই। তো এই বৃত্ত যদি এঁকে নেই, দেখেন তো এখানে কি দাঁড়ালো? এটা একটা বৃত্ত, রাইট? ওকে। এই বৃত্তের খেয়াল করে দেখেন, আমরা যদি এই বৃত্তটা দেখি, এই বৃত্তের দেখেন এটা একটা কেন্দ্র, রাইট? এটা একটা কেন্দ্র। ওকে? আমি যদি এখানে একটা ধরেন বিন্দু আঁকি, যে বিন্দুটা আমাকে একটু আগে বলছে যে এই বিন্দুতে দেখেন, এই যে এটাকে যদি আমি একটা এ বিন্দু দেই, বলছে আমার এই এ বিন্দুতে স্পর্শকটা আমার আঁকতে হবে। দেখেন এ বিন্দুতে স্পর্শক কি? এই যে কোনো একটা সরলরেখা যদি কোনো মানে বৃত্তের কোনো একটা জায়গা স্পর্শ করে অতিক্রম করে, সেটি হচ্ছে মূলত কি? আমাদের বৃত্ত, মানে স্পর্শক, তাই কিনা? তো এরকম একটা স্পর্শক আপনার এটা এ বিন্দুতে গিয়ে আপনার কি করছে? এখানে এ বিন্দুতে গিয়ে সে স্পর্শ করছে। ভালো করে খেয়াল করে। এরপর বলছে এ ও বি 60 ডিগ্রি। এখন এ ও বি কি? তার আগে দেখেন আমাদের এটা বৃত্ত, এটা কেন্দ্র কি বলছে? ও কেন্দ্র বিশিষ্ট। তাহলে এ ও বি, এ ও বি, তার মানে ওই যে আমার বাহুটা এ বি, তাই কিনা? তাহলে এটা এ বি যদি দেই, এটা এ দিকে যাবে, তাই না? তাহলে দেখেন এ বি, এই বাহুটা এ বিন্দুতে স্পর্শ করছে। ওকে, এখন আমাকে বলছে এ ও বি, এটা একটা ত্রিভুজ। এই যে এটা একটা ত্রিভুজের কথা বলছে, তার মানে আমি যদি এটা থেকে এটা যোগ করি, এটা থেকে যদি এটা যোগ করি, দেখেন আমার ঠিক এই জায়গাটায় একটা কোণ উৎপন্ন করছে কিনা। এই কোণটার কথাই বলছে যে এটার মানটা হচ্ছে আমার 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। মনে রাখবেন এর মাঝখানে যে থাকে সেটাই হচ্ছে মূলত আমাদের কে? কোণ। তাহলে এই এ কোণে হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এখন বলছে এ ও, দেখেন এ ও বি কোণ কত? তার মানে এটা একটু প্রশ্নে ভুল আছে। এটা হবে
এ বি ও কোণ, এই কোণটা, হ্যাঁ এই কোণটা, এটা স্লাইডে হয়তো কোনো কারণে একটু মিস্টেক হয়েছে, আপনারা ধরে নেন এখানে চাইছে মূলত এ বি ও কোণ, এই কোণটার মান চাইছে। তাহলে আপনি এই কোণটার মান কেমনে বের করবেন? এর জন্য একটা বেসিক ইউজ করতে হবে আপনার। বলেন তো বেসিকটা কি? এর জন্য আপনাকে একটা বেসিক ইউজ করতে হবে। কথা বুঝতে পারছেন কিনা? বেসিকটা হচ্ছে যে তিনটা কোণের সমষ্টি, আপনার যদি এ কোণ বলেন, বি কোণ বলেন, সি কোণ বলেন, তিনটা কোণের সমষ্টি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। ওকে, এখন 180 ডিগ্রির ভিতর একটা কোণ আমার দেওয়া আছে, ও কোণটা দেওয়া আছে 60, বাকি দুটো কোণ আমার জানা নেই, এর ভিতর এটা আবার প্রশ্নে চাওয়া হচ্ছে। তাহলে কি করব? এখানে একটা বেসিক ইউজ করতে হবে। বলেন তো বেসিকটা কি? যেমন এটা একটা বেসিক, এই যে একটু আগে যেটা বললাম এটা একটা বেসিক। এটা যদি 1 নাম্বার বেসিক হয়, 2 নাম্বার বেসিকটা আপনাকে জানতে হবে যে যখন বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শ বিন্দুর উপর কোনো একটা আপনি বাহু আঁকেন, এটা মূলত ওই বিন্দুর উপর লম্ব হয়। এবং দেখেন প্রথমত হচ্ছে ওই বিন্দুর উপর লম্ব হয়, আর দ্বিতীয়ত হচ্ছে ওই যদি কোনো স্পর্শক থাকে তাহলে এটা কি লম্বভাবে কি করে, এখানে 90 ডিগ্রিতে তাকে স্পর্শ করে। তার মানে সহজ কথা হচ্ছে যেটা, যে এই যে বৃত্তের কেন্দ্র থেকে কোনো স্পর্শকের উপর যখন কোনো একটা কোণ তৈরি হয়, এটা 90 ডিগ্রিতে উৎপন্ন হয়। কত ডিগ্রি? 90 ডিগ্রিতে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বেসিক। তাহলে এই যে বেসিক হওয়াতে আমার এই কোণ আর এই কোণের মান জানলাম। আমি ধরে নিচ্ছি প্রথম কোণটা হচ্ছে এই এটা কি এ কোণ বি কোণ বের করব, এটা ধরে নিচ্ছি আমরা কি এই ও কোণ, তাই কি? ও কোণটা হচ্ছে এটা। তাহলে আমার এখানে কি এ কোণের মান দেওয়া আছে কত? আমরা বের করলাম 90 ডিগ্রি। ও কোণের মান ধরেন আমার বি কোণটা বের করতে হবে। দ্যাট মিন্স এই মানটা বের করতে হবে। তাহলে ও কোণটা আমাদের হচ্ছে কত? এখানে 60 ডিগ্রি। তাহলে এটা সমান যদি 180 হয়, ভালো করে খেয়াল করে দেখেন। এটার সমান যদি আমাদের 180 হয়, তাহলে এখানে 90 আর 60 হচ্ছে 150। তাহলে বি কোণ এখানে 180 ডিগ্রি থেকে যদি 150 ডিগ্রি চলে যায়, তাহলে কিন্তু আমার 30 ডিগ্রি হচ্ছে। কত ডিগ্রি হচ্ছে? 30 ডিগ্রি হচ্ছে। তার মানে এটাই হচ্ছে মূলত আমাদের কি অঙ্ক। দেখেন পুরো ব্যাপারটা একটু খেয়াল করেন যে এখানে কতগুলো বেসিক নিয়ে আমি কথা বললাম। নাম্বার 1, যে আমাকে একটা বৃত্ত আঁকতে হবে যেটা ও কেন্দ্র বিশিষ্ট হবে, এবং এই বৃত্তে AB একটা স্পর্শক থাকবে, এবং ওই স্পর্শকটা খেয়াল করে দেখেন আঁকার পর আমার এই ও জায়গায়, এই কেন্দ্রের জায়গায় 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এরপর আমাকে বলছে যে এই কোণটার মান কত। তাহলে এর জন্য আমাকে আরেকটা কোণের মান জানা জরুরি, কারণ দুটো জানলে আরেকটা অটোমেটিক্যালি বের হবে। তখন আমি দেখলাম যে বৃত্তের কেন্দ্র থেকে যদি বাহু স্পর্শ বিন্দুতে কোনো লম্ব আঁকা হয়, এটা ঠিক লম্ব বরাবর তার উপর পতিত হয়। সহজ কথাই হচ্ছে এর সাথে এসে 90 ডিগ্রিতে কোণ উৎপন্ন হয়। এই পাশেও 90 ডিগ্রি, এই পাশেও 90 ডিগ্রি। কথাটা ক্লিয়ার? তাহলে দেখেন আমি এখানে 90 পেয়ে গেলাম, তাহলে এই 90 60 হচ্ছে 150, টোটালটাই হচ্ছে 180। তাহলে 180 থেকে 150 গেলে থাকে কত? 30 ডিগ্রি। এই জিনিসটাই মূলত এই অঙ্কে জানতে চাওয়া হয়েছিল। আশা করি আমার আলোচনা শোনার পর এই টাইপের অঙ্ক যদি আসে খুবই সহজভাবে উত্তর করতে পারবেন। মনে রাখবেন বেসিকের বিকল্প নাই। এগুলো আরো অধ্যায় ধরে ধরে আপনাকে বেসিক জানতে হবে। অধ্যায় ধরে ধরে প্রত্যেকটা অঙ্কে বেসিক জানতে হবে। দেখবেন ইনশাআল্লাহ আপনি গণিতে ভালো করতেছেন। আশা করি বুঝতে পেরেছেন। অংশীদারি কারবারের অঙ্ক অনেকের কাছে অনেক কঠিন। আবার একটু চর্চা যারা করেন তারা মাত্রই স্বীকার করবেন এই অঙ্কগুলো দেখতে বড়সড় মনে হলেও আসলে খুবই সহজ অঙ্ক। যেমন এই অঙ্কটা দেখেন, এই অঙ্কে 3 জনের কথা বলা হচ্ছে। এইটা হচ্ছে ক, খ এবং গ। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে বলা হচ্ছে যে এদের 280 টাকা দিয়ে এরা কারবার শুরু করলো। কত টাকা দিয়ে? 280 টাকা দিয়ে এরা কারবার শুরু করলো। খেয়াল করে, তার মানে হচ্ছে এই 3 জনের মোট টাকা হচ্ছে 280 টাকা। এর ভিতর আপনার এখানে কিছু তথ্য বলা আছে, যেমন ক, খ এর মূলধন হচ্ছে সমান, কিন্তু আপনি খেয়াল করেন গ এর মূলধন হচ্ছে ওদের তুলনায় 20 টাকা কম। এটি হচ্ছে একটা শর্ত যে ওদের মূলধনটা কি অবস্থায় আছে। এখন তারা মোট লাভ করছে মূলত 56 টাকা হচ্ছে তাদের মূল লাভ। তাহলে গ
এর লাভটা আমাদের বের করতে হবে। কথা বুঝতে পারছেন কিনা? এখানে গুরুত্বপূর্ণ জিনিসটা কি ফোকাস দেবেন? আমরা লাভ চুক্তি অনুসারে মূলত বন্টন করি। যদি কোনো চুক্তি না থাকে তখন আমরা স্বাভাবিকভাবে শর্ত না থাকলে তার মূলধন অনুসারে লাভটাকে বন্টন করে দিই। আমাদের এই প্রশ্নের আলোকে বোঝা যাচ্ছে তাদের মূলধন অনুসারে লাভটা করে দিতে হবে। এখন কার মূলধন কত সেটা তো আগে জানতে হবে। সেটার জন্যই তারা একটা শর্ত দিচ্ছে যে ক, খ এর মূলধন সমান কিন্তু গ এর মূলধন তাদের চাইতে 20 টাকা কম। আমি যদি বেসিক আকারেই বলি যে ক এর মূলধন হচ্ছে ধরেন x টাকা, তাহলে খ এর মূলধন যেহেতু সমান এটাও x হবে। শুধু গ এর মূলধনটাকে x - 20 হবে। কেন? কারণ ওদের তুলনায় এর 20 টাকা কম। ওকে, এখন আমার এখানে মোট আছে এত, তাহলে আমি যদি ধরেন 3 জনের মূলধনটা যোগ করি x - 20, তাহলে এটা হওয়ার কথা আমার 280। ঠিক না? আমি যদি এটা নরমালি যদি সমাধান করি তাহলে 3x ওপাশে 80 গেলে 280 যোগ 20, তার মানে হচ্ছে কত? 300। তাহলে 300 যদি হয় x সমান এই 3 দ্বারা ভাগ করলে আলটিমেট এখানে x এর মানটা হচ্ছে 100। তাহলে ওটাকে যদি আমরা ফোকাস করি তাহলে দেখেন তো মূলধন এর হচ্ছে 100, তাই কিনা? এর হচ্ছে 100, তাহলে এই 100 মাইনাস বাদ দিলে গয়ের হচ্ছে কত? 80। তার মানে তাদের অনুপাতটা হবে মূলত মূলধনের অনুপাতটা হবে এরকম, মানে লভ্যাংশের অনুপাতটা যে এরকম এরকম তো আর থাকে না, আমরা আর একটু কমিয়ে নিব। 20 দিয়ে দিলে 5 20 100, 5 20 100, 4 20 80। তার মানে এই অনুপাতে আমরা ভাগ করে দেব। এটাই হচ্ছে কোম্পানির সিদ্ধান্ত। এখন বলছে তাহলে গ কত লাভ পাবে? আমরা মোট লাভ কত পাইছি? 56 টাকা। 56 টাকা যদি লাভ পাই তাহলে যদি আমি এটা অনুসারে ভাগ করি তাহলে আমার মোট ভাগ কত করতে হবে? তাহলে এদের সমষ্টিটা আমাদের একটু দেখতে হবে। আমরা মোট ভাগ করব হচ্ছে কত? 5 + 5 + 4, আমার 14টা ভাগ করব। মোট ভাগ কত করব? 14টা। এখন এই যে 14টা ভাগ করব এর ভিতর গয়ের কত ভাগ? দেখেন গয়ের আমার টাকা হচ্ছে 56। দেখেন টাকা হচ্ছে 56, আমি ভাগ করতে হবে আমার 14টা। এর ভিতর ভয়ের ভাগ মাত্র হচ্ছে কত? 4 ভাগ, তাই কিনা? বেশ, এটা যদি আমরা কাটাকাটি করি 4 × 16 টাকা। তার মানে আমাদের গ পাচ্ছে মাত্র 16 টাকা, যেটা আমাদের উত্তর হচ্ছে খ নাম্বার। তাহলে দেখেন এই অঙ্কের মূল ফ্যাক্টটা হচ্ছে আগে তাদের মূলধনটা বের করা। যদি আপনি তাদের মূলধন বের করতে পারেন তাহলে আর কোনো সমস্যা নেই। এখন এই মূলধন কিন্তু আপনি মুখে মুখেও বের করতে পারতেন যদি একটু আপনি গণিত নিয়ে চর্চা করতেন। এখানে 280 টাকা, দেখেন তাদের মূলধন দুইজনের সমান আরেকজনের 20 কম। দেখেন তো এটা স্পষ্ট বলা আছে না? এখানে 100 এখানে 100, আরেকজনের 20 কম 80। তাহলে এই জিনিসটা কিন্তু এখানে আপনি পেয়ে যেতেন। এখানে পেয়ে গেলে আপনাকে এই যে লম্বা কাহিনী করে যেটা লিখেছেন এটা কিন্তু লিখতে হতো না। তার মানে অঙ্কটা শুরু করতেন আপনি এখান থেকে, কয়েক সেকেন্ডে সমাধান করতে পারতেন। আমি বুঝাতে পারছি কিনা? তার মানে হচ্ছে আপনাকে বেসিক জানতে হবে এবং সেটার আলোকে আপনাকে কিন্তু আবার সিদ্ধান্ত নিতে হবে। এভাবে যদি আপনি ট্রাই করেন তাহলে দেখবেন যে গণিত আপনার কোনো সমস্যা হচ্ছে না। গণিত হচ্ছে ভাই একটা ইন্টারেস্টিং সাবজেক্ট, একটা মজার সাবজেক্ট। আমি হয়তো এখানে আপনাদের সাথে সিঙ্গেল কোশ্চেন সলভ করতেছি, যার কারণে আগে পরের অনেক বেসিক নিয়ে কিন্তু মজাদার কিছু তথ্য শেয়ার করতে পারতেছি না। বাট আমি যখন অধ্যায় ভিত্তিক ক্লাস নিই তখন কিন্তু এগুলো শেয়ার করার সুযোগ থাকে। সো আপনি আপনার জায়গা থেকে চর্চা করেন, দেখবেন যে ইনশাআল্লাহ গণিত ভালো করবেন। আশা করি বুঝতে পেরেছেন। বীজগাণিতিক সূত্রাবলীর যে অঙ্কগুলি রয়েছে এই অঙ্কগুলো সমাধান করতে গেলে অনেকের সূত্র নিয়ে খটকা লাগে। কোথায় 2ab হবে, কোথায় 4ab হবে, কোথায় a + b হোল কিউব হবে নাকি a³ - b³ হবে, নানা রকম একটা প্যাচ লাগে। তো আপনি যদি একটু কৌশলী সূত্রগুলো মুখস্থ করেন তাহলে কিন্তু এই প্যাচটা লাগবে না। তো যাই হোক, আমি আজকে সূত্রের প্যাচ নিয়ে কথা বলবো না। আমার সামনে যে অঙ্কটা আছে এই অঙ্কটা নিয়ে কথা বলবো। দেখেন এই অঙ্কটা আপনি চাইলে সূত্র দিয়েও করতে পারেন, মুখে মুখে 2-3 সেকেন্ডও সমাধান করতে পারেন। আমি আপাতত আপনারা যেভাবে করেন সূত্র দিয়ে ওই নিয়মটাই দেখাচ্ছি। দেখেন তো এখানে দেওয়া আছে কি a + b সমান হচ্ছে 7, ab সমান দেওয়া আছে মূলত 12। তো আরেকটা জিনিস চাইছে a - b সমান কত? আমরা জানি a + b a - b যদি থাকে 4ab সূত্র বসে।
এগুলো নিয়ে আমার মজাদার ক্লাস আছে, সেগুলোতে বেসিক ক্লাস করলে আপনাদের এই সূত্র মুখস্থ করতে হবে না। এই যে দেখেন এখানে আমাদের 4ab, এটা হচ্ছে এই সূত্র। এই সূত্র কেন ফেললাম? এর অন্যতম কারণ হচ্ছে এই যে আমার কাছে এই তথ্যটা জানতে চেয়েছে, এই কারণে আমি এই সূত্রটা ফেললাম, তাই কিনা? কিন্তু এখানে জানতে চেয়েছি স্কয়ার ছাড়া, তাই কিনা? কিন্তু আমি কি করলাম? স্কয়ার দিয়ে লিখলাম, কারণ আগে সূত্র ফেলতে হবে, পরে স্কয়ার ছাড়িয়ে নেব। এটার মান হচ্ছে কত? 7 স্কয়ার, তাহলে 4ab এর মান হচ্ছে 12। তাহলে এটা যদি 49 হয়, তাহলে এখানে 4 বারং যদি 48 হয়, তাহলে এখানে 1 হবে। এখন যদি আমি স্কয়ারটাকে তুলে দেই, তাহলে এটা হবে প্লাস মাইনাস রুট ওভার, তাই কিনা? তার মানে প্লাস মাইনাস 1। তো এখানে জাস্ট 1 উত্তর দিছে, কোনো সমস্যা নেই। যদি পরীক্ষার হলে ধরেন ঘ নম্বরে একটা ইয় নম্বরে একটা অপশন থাকতো প্লাস মাইনাস 1, তাহলে উত্তর এটা না দাগিয়ে আমি এটা দেখাতাম। কারণ প্লাস মাইনাস 1 অনেক বেশি স্পেসিফিক, যেটা সমীকরণ থেকে আসে, আর ওটা জাস্ট একটা জিনিসের মান। সো এটাকে আমি উত্তর করতাম। অনেক সময় দেখবেন যে অপশনে এই টাইপের দ্বন্দ্ব দেয়া থাকে, সেখানে এই টাইপের সমীকরণ থেকে আসলে আপনি প্লাস মাইনাসটাকে উত্তর হিসেবে ধরে নেবেন। যা হোক, সেটা অন্য প্রসঙ্গ। তাহলে এই যে অঙ্কটা, এটা আমরা বেসিক নিয়মে সমাধান করলাম। কিন্তু এই অঙ্কটাকে আমরা এইভাবে সমাধান না করে আরো সহজভাবে বেসিক ইউজ করতে পারি। কিরকম? বেসিক থেকেই করবেন, আমি বলছি না আপনি আলাদা টেকনিক বেসিক থেকেই করবেন। এখানে দেখেন তো, আমার এই জিনিসটাকে এখানে স্পষ্ট করে বলা আছে, এখানে স্পষ্ট করে বলা আছে a প্লাস b সমান 7, তার মানে দুটো সংখ্যার যোগফল হচ্ছে 7, আর ওই দুটো সংখ্যার গুণফল হচ্ছে 12। তার মানে হচ্ছে এখানে দুটো সংখ্যা a এবং b এমন ভাবে আছে যে দুটোকে যোগ করলে আমার 7 হবে। দেখেন, এমন দুটো সংখ্যা আছে a b, যেটাকে যদি আমি গুণ করি তাহলে হবে 12, আবার যদি যেটাকে আমি যদি যোগ করি তাহলে হবে 7। তার মানে কি এখানে a এবং b সংখ্যাটা গুরুত্বপূর্ণ। যেমন দেখেন, এটার জন্য আমরা গুণফলকে দুই ভাবে ট্রিট করতে পারি। যেমন 12, আমি জাস্ট আপনাদের বেসিকের জন্য একটু লম্বা সময় নিচ্ছি, আমাকে ক্ষমা করবেন। দেখেন, এখানে আপনি যদি দেখেন যে ওকে 12 কে 12, এই দুটো গুণ করলে 12 হবে, কিন্তু যোগ করলে কিন্তু আমার 13 হয়ে যাচ্ছে। ওকে, আবার দেখেন, আপনি যদি দেখেন এখানে 6 দুগুণে 12, এই দুটো গুণ করলে 12 হবে, কিন্তু যোগ করলে কিন্তু 8 হবে, কিন্তু আমার লাগবে 7। আবার দেখেন 4 3 গুণ করলে কি হবে? 12, কিন্তু যোগ করলে 7 হবে। তার মানে বোঝা যাচ্ছে আপনি মৌখিকভাবে এটাই উত্তর হবে। মৌখিকভাবে কি এটাই উত্তর হবে। এখন এই জিনিসটাকে এই দুইটা ধাপের প্রয়োজন আছে? প্রয়োজন নেই। আপনি 12 সংখ্যার গুণফল মেমোরিতে মুহূর্তে একের পার্থক্য নিয়ে বের করতে খুব একটা সময় লাগবে না। ৩ ৪ 12, কারণ আপনি দেখবেন ৬ দুগুণে 12, ওকে, এখানে তো আমার যোগফল ৬ ২ ৮ হয়ে যাচ্ছে, আমার ৭ লাগবে, তাহলে ৩ ৪ 12, তাহলে এই দুটো যোগ করলে আমার কত হচ্ছে? 7 হচ্ছে। কত হচ্ছে বলেন তো? এই দুটো যোগ করলে 7 হচ্ছে। এখন এই যে আপনি a সমান, এটা a এটা b, তাই কিনা? এটা সমান 4 পেলেন, এটা সমান 3 পেলেন। এখন বলছে a মাইনাস b সমান কত? তাহলে a মাইনাস b সমান একটা 4 আর একটা 3, তাহলে কত আসে বলেন তো? 1। দেখেন, একই থট আপনি খুব সুন্দরভাবে সমাধান করলেন। এখন যদি ধরেন পরীক্ষার হলে এমন যদি থাকে, থাকতে তো পারে, তাই না? এটা তো বলা যায় না। ধরেন এমন যদি থাকলো, এমন থাকলো, পরীক্ষার হলে এমন থাকলো যে a মাইনাস b সমান, সরি, a মাইনাস b সমান, আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে 1। এখন পরীক্ষায় জানতে চাইলো যে এই জায়গায়, দেখেন, এই জায়গায় এটা সমান কত, মানে উল্টো ব্যাপারটা যদি জানতে চায়, উল্টো ব্যাপারটা যদি জানতে চায় যে এটা সমান কত, তাই কিনা? এই যে এটা সমান কত, এটা যদি জানতে চায়, ধরেন এটা দেয়া থাকলে এটা দেয়া থাকলো, আপনি কিন্তু সেম টাইপের অঙ্কটা করবেন, এটা আরো সহজ হবে। কথা বুঝতে পারছেন? আরো সহজ কিভাবে? এটা আমরা লাভ ক্ষতিতে, সরি, বিশেষ করে নৌকা স্রোত সহ সংখ্যার অধ্যায়ে এই টাইপের কিছু বেসিক নিয়ে আমরা কথা বলি। আজকে যেহেতু আমি ওদিকে কথা বলবো না, তবু আমি আপনাদের একটু বলি যে আমাদের যখনই এটা a প্লাস b হোক, x প্লাস y হোক, a মাইনাস b হোক, x মাইনাস y হোক,
যে টাইপেরই হোক, এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা এটা এখন আমি প্রমাণ করে দেখাবো না, এটা আসলে স্বতন্ত্র অধ্যায়ে আমি আলোচনা করি। শুধু বলবো যদি ধরেন এখানে a চাইছে, যেটা প্রথম থাকবে এটা বড় সংখ্যা, তাহলে এই দুটোর যোগফলকে 2 দ্বারা ভাগ করলে ওই বড় সংখ্যাটা পাবেন। আবার b বের করতে গেলে এই দুটোর বিয়োগফলকে 2 দ্বারা ভাগ করবেন, তাহলে আপনি কত পাবেন? ছোট সংখ্যাটা পাবেন। দেখেন, এবার যদি ab চাই, তাহলে আমি কি ab বের করে দিতে পারবো না? 4 3 12। এখন এই যে এটা কেন ঘটে, এটার উপর আমার ইউটিউবে ভিডিও পাবেন, আপনারা এটা দেখে নেবেন। সংখ্যার অধ্যায়ে ভিডিও পাবেন, বিশেষ করে বাস্তব সংখ্যা অধ্যায়ে, যে কিভাবে এটা আসে। এটা কিন্তু বেসিক থেকে আমি বলছি, কিন্তু আপনারা কেউ বেসিকটা জানেন না বলেই শর্টকাট মনে হতে পারে, কিন্তু এটা রিয়েলি একটা সমীকরণের বেসিক। এখন দেখেন, তাহলে কিন্তু এই টাইপের অঙ্ক আসলে আমি কোন ধরনের সূত্র ছাড়াই সমাধান করতে পারি, কারণ আমি পরীক্ষার হলে জাস্টই করব। এটাকে 7 1 8, 8 এর অর্ধেক কত? 4, তার মানে a হচ্ছে 4, তাহলে 7 1 মাইনাস তাহলে কত? 6, তাহলে 6 এর অর্ধেক হচ্ছে কত? 3, তাহলে এই দুটোর গুণফল হচ্ছে 12। আমার সেকেন্ডের ব্যাপার, আমার সময় লাগবে না, আমার ক্যালকুলেশনেরও দরকার নেই। ঠিক এই যোগ্যতাটা আপনাদের তৈরি করতে হবে, তাহলে দেখবেন ম্যাথ নিয়ে খেলতে পারতেছেন, মজা করতে পারতেছেন, ম্যাথের ভিতর মানে ডুব দিয়ে ঘন্টার পর ঘন্টা থাকতেছে, কোনো প্রবলেম নাই। আগে গণিতকে ভালোবাসতে হবে, দেন গণিত দেখবেন আপনার সাথে ফিট হয়ে গেছে। এই কারণে একজন দক্ষ মেন্টরের সাপোর্ট নিন, যিনি আপনার গণিতের প্রতি ভালোবাসা তৈরি করে দেবে। একবার ভালোবাসা তৈরি হলে তখন আর মেন্টরের দরকার নেই, আপনি ভালোবাসার টানে পাগল হয়ে যাবেন। আশা করি আমাদের এই অঙ্কটিও আপনারা বুঝতে পেরেছেন। আমাদের আজকের প্রশ্নে এ পর্যন্তই অঙ্ক ছিল। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী পর্বে। তবে রিকোয়েস্ট থাকবে, আমার পর্বগুলো আপনাদের কেমন লাগতেছে, বেসিক কতটুকু তৈরিতে হেল্প করতেছে সেটি জানাতে ভুলবেন না। আপনারা যত বেশি আমার পোস্টের সাথে এঙ্গেজ থাকবেন, আমি তত বেশি ভিডিও তৈরি করতে উৎসাহিত হব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।